শ্রেণীবিন্যাস। তাহলে ইংলিশ নাম কি হবে? অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। ঠিক আছে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখন প্রশ্ন হচ্ছে দেখো কার বিভিন্নতা? প্রাণীর। কার শ্রেণীবিন্যাস? প্রাণীর। তো প্রাণী কোথা থেকে আসবে, কিভাবে কানেক্ট হবে সেটা আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন, আচ্ছা জীব জগতের মধ্যে কয়টা অংশ আছে বলো তো? জীবের মধ্যে নর্মালি তোমরা কি ভাবতা যে অ্যারিস্টটল কি করছিল? দুইটা ভাগে ভাগ করছিল, কি? উদ্ভিদ আর হচ্ছে প্রাণী। এখন তাহলে আমরা যদি চিন্তা করি যে ভাই প্রাণী নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি? প্রাণী, তারপরে হচ্ছে বিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি উপরেরটাই দীর্ঘিকার দিলেন, এটা রস্যিকার কেন দিলেন? যখন শুধু প্রাণী, এটা কিন্তু মূর্ধন্য, ঠিক আছে? যখন শুধু প্রাণী হবে তখন তাকে আমরা কি বলছি? দেখো যখন শুধু প্রাণী হবে তখন তার বানান হচ্ছে প্রাণী, ঠিক আছে? আর যখন প্রাণীর সাথে কোনো কিছু থাকবে তখন তার বানান কি হবে? রস্যিকার। বুঝছো? ক্লিয়ার? প্রাণীর হইলে ঠিক আছে র দেওয়া যায়, কিন্তু যদি তার সাথে অন্য কিছু থাকে যেমন বিজ্ঞান, আলাদা একটা অংশ না, তখন কি হয়ে যাবে? রস্যিকার। সো প্রাণী বানান কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? মূর্ধন্য। তো দন্তন্যের মতো লাগতেছে কারণ হচ্ছে আমি তোমাদের মতো তো ভালো হাতের লেখা না আমার, তো সুন্দর করে আঁকি। হ্যাঁ, খুশি এবার? ওকে, যাই হোক, তাহলে প্রাণী বিজ্ঞানের ইংলিশ কি ছিল? আমরা জানি যে চিড়িয়াখানার ইংলিশ কি ছিল বলো? জু মানে কি? তাহলে এই সেই জু থেকে কি আসবে? এই আমরা বলি জুওলজি, আসলে মেইন উচ্চারণ কি? জুলজি, ঠিক আছে? জুলজি। ওকে, যাই হোক, এটা আমরা পারবো। এখন জুলজির ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে জুলজি এর জনককে, অর্থাৎ প্রাণী বিজ্ঞানের জনককে। তোমরা সবাই জানো যে বায়োলজি, তাহলে বায়োলজির মধ্যে কয়টা অংশ ছিল? উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। তো বায়োলজির জনককে? বায়োলজির জনক অ্যারিস্টটল। বায়োলজির জনককে? অ্যারিস্টটল। এখন অ্যারিস্টটল কি শুধু বায়োলজির জনক? অ্যারিস্টটল বায়োলজিরও জনক এবং জুলজিরও জনক। তাহলে ভাইয়া প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে আমরা পড়ছিলাম, কি নাম ছিল তার? থিওফ্রাস্টাস। ওকে, যাই হোক, এগুলো এখন আমাদের লাগবে না। প্রথমে লাগবে প্রাণী বিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। এখন সবকিছু চিন্তা করার পরে আমরা যেহেতু প্রথম অধ্যায় পড়বো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, প্রথমে কি কি আছে? বিভিন্নতা আছে, শ্রেণীবিন্যাস আছে। তো প্রথমে খেয়াল করো, এখানে একটা চার্ট আছে, দেখছো? এটাকে কি বলা হয়? চার্টের নাম কি? পাই চার্ট। পড়ছো না? ইংলিশে অনেক সময় তোমাদের থাকে, এটা হচ্ছে পাই চার্ট। তো পাই চার্টের কিছু বৈশিষ্ট্য এখানে আছে। দেখো তো সবচেয়ে বেশি অংশ জুড়ে কার লেখা আছে? কি লেখা আছে? আর্থ্রোপোডা। ছোটবেলায় পড়ছি না ক্লাস 8-এ থাকতে? পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মনে আছে? তো এই বিষয়গুলো এখানে আমাদের লাগবে। তো এই অধ্যায়টা কেন বড়, কি কি আছে সেগুলো আমি একটু পরে ক্লিয়ার করব। তার আগে আমরা আসলে প্রাণী নিয়ে পড়াশোনা করে আসি। দেখো প্রথম বিষয় হচ্ছে, যখন আমরা ক্লাস 9-এ ছিলাম, 9-10-এ, তখন প্রথম অধ্যায়ে পড়ছিলা তোমরা যে হচ্ছে এই যে জীবজগৎকে, এই রাজ্যকে মোট কয়টা রাজ্যে ভাগ করছে? জীবজগৎকে 5টা রাজ্য। 1, 2, 3, 4, 5। নামগুলো কি তোমাদের মনে আছে? কি কি বলো তো? তাহলে 1 নম্বরের নাম কি ছিল? মনেরা। 2 নম্বরের নাম কি ছিল? প্রোটিস্টা। 3 নম্বরের নাম হচ্ছে ফানজাই। আচ্ছা, ফানজাই, FUNGII, ফানজাই। হ্যাঁ। 4 নম্বরের নাম কি? প্লান্টি। আর 5 নম্বরের নাম কি? অ্যানিম্যালিয়া। খেয়াল করো তাহলে, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তোমরা আমাকে বলো তো যে মনেরার একটা উদাহরণ বলো। মনেরাতে কি ছিল? ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়া। হ্যাঁ, প্রোটিস্টাতে কি ছিল মনে আছে? অ্যামিবা। আচ্ছা, ফানজাই, দেখো ফানজাই ডাবল আই হচ্ছে প্লুরাল, তাহলে ভাই সিঙ্গুলার কি হবে? সিঙ্গুলার হচ্ছে এস থাকবে, ফাঙ্গাস। এখন বলো ফাঙ্গাস মানে কি ছিল? ছত্রাক। তাহলে ফাঙ্গাস কি? ছত্রাক। প্লান্টি, প্লান্ট মানে কি? তাহলে উদ্ভিদ জগৎ কার ভেতরে চলে আসবে? উদ্ভিদ জগৎ হচ্ছে প্লান্টির ভেতরে। তাহলে ভাই বাকি থাকে লাস্টে কি?
অ্যানিমেলিয়া। এখন বলো অ্যানিম্যাল মানে কি? তাহলে যত প্রাণী আছে সবাই কার মধ্যে চলে আসবে? অ্যানিমেলিয়ার মধ্যে। বুঝতে পারছো? তাহলে উপরে যেগুলো আছে এগুলো কিন্তু মেইন প্রাণী হিসেবে আমাকে ধরি, ওরা সবাই জীব, কিন্তু প্রাণী কারা? অ্যানিমেলিয়া। ক্লিয়ার? তাহলে আমরা ক্লাস 9-10-এ যে 5টা রাজ্য পড়ছিলাম, সেই 5টা রাজ্যের কোন রাজ্যটা নিয়ে আমরা এখন পড়াশোনা করতেছি? কেন ভাই? কারণ আমাদের উদ্ভিদ বিজ্ঞানে দেখো, আমরা যখন উদ্ভিদ বিজ্ঞান পড়েছি, উদ্ভিদ বিজ্ঞানের ভেতরে ব্যাকটেরিয়া, এটা তোমাদের 4র্থ অধ্যায়ে আছে, ঠিক আছে? অণুজীব নামক অধ্যায়ে আছে। অ্যামিবা ওখানে কিছু একটা আছে, তোমার 5ম অধ্যায় 4র্থ অধ্যায় মিলায়। অ্যামিবা নিয়ে তেমন কিছু নাই, কিছু তোমার হচ্ছে ম্যালেরিয়া এগুলো নিয়ে কিছু কথা বলা আছে। ফাঙ্গাস, ছত্রাক, এখানে মেইনলি শৈবাল আছে, বুঝছো? অ্যামিবা এখানে কি আছে? আর শৈবাল। এখন দেখো শৈবাল আর ছত্রাক এই দুইটা নিয়ে হচ্ছে তোমাদের, এটা 4র্থ অধ্যায় ছিল, এটা হচ্ছে 5ম অধ্যায়, বোটানির 5ম অধ্যায়। উদ্ভিদ জগতের মধ্যে কারা ছিল মনে আছে? মস, তারপর ফার্ন, তারপর কি ছিল? নগ্নবীজি, তারপর আবৃতবীজি। এখন একটু খেয়াল করো, তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে ভাইয়া 5ম অধ্যায়ে কি আছে? শৈবাল ছত্রাক। 6ষ্ঠ অধ্যায়ে কি আছে? মস, ফার্ন। আর 7ম অধ্যায়ে কি আছে? নগ্নবীজি, আবৃতবীজি। তার মানে বোটানির মধ্যে কি কি পড়া হয়ে যাচ্ছে? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি। বুঝছো? তাহলে বাকি থাকতেছে কোনটা? অ্যানিমেলিয়া। তাহলে এটা আসলে আমাদের কোথায় পড়তে হবে? এটা হচ্ছে আমাদের জুলজিতে পড়তে হবে। বুঝতে পারছো পার্থক্যটা কোথায়? ক্লিয়ার? কেন আমাদের বইয়ে কোথায় কোনটা আছে পারবো না আমরা? তাহলে এই 4টা বোটানিতে পড়তে হবে, আর এই অ্যানিমেলিয়া আমরা কোথায় পড়বো? এই জুলজিতে, প্রাণী বিজ্ঞানে। ওকে, তাহলে অ্যানিমেলিয়া। এখন আমরা বললাম রাজ্য। তোমরা যখন শুরুতে পড়ছিলা যে রাজ্য আমাদের প্রাণী জগতে যে শ্রেণীবিন্যাস করা হয়, কয়টা ধাপ ছিল? 7টা ধাপ। মনে আছে? কি কি বলো তো? এই আগে পড়বো, এটা আগে কি? রাজ্য, ভুলে গেছো? এটা দেখো কি, রা, প, শ্রেপ, গো, গ, প্র। ঠিক আছে, এমনি তোমরা পারবা। তাহলে কি হবে? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পারবো না আমরা? তাহলে দেখো কয়টা অংশ ছিল। তাহলে একটা রাজ্যের ভেতরে অনেকগুলা কি পাবো আমরা? পর্ব। একটা পর্বের মধ্যে অনেকগুলা কি পাবো? শ্রেণী। শ্রেণীর মধ্যে কি পাবো? বর্গ বা অর্ডার। বর্গের ভেতরে কি পাবো? গোত্র। গোত্রের ভেতরে কি থাকবে? গণ। আর একটা গণের মধ্যে অনেকগুলা কি থাকবে? প্রজাতি। তার মানে খেয়াল করো, এগুলা একটার পর একটা, মানে যেমন তোমরা সেট পড়ছো না, তাহলে প্রজাতি একটা, মানে অনেকগুলা প্রজাতি হবে একটা নির্দিষ্ট গণের থাকতে পারে। আবার একটা রাজ্যে অনেকগুলো কি থাকতে পারে? পর্ব। তাহলে আমরা যে 5 নম্বর রাজ্য পড়তেছি, 5 নম্বর রাজ্যের নাম কি? অ্যানিমেলিয়া। এখন আমাদের জানতে হবে যে অ্যানিমেলিয়ার নিশ্চয়ই অনেকগুলো পর্ব আছে, তাই না? এখন কোশ্চেনটা হচ্ছে ভাই অ্যানিমেলিয়াতে কতগুলো পর্ব আছে? দেখো অ্যানিমেলিয়াতে টোটাল পর্ব আছে হচ্ছে 33টা। 33 কয়টা পর্ব? 33টা। তাহলে অ্যানিমেলিয়া রাজ্যের কয়টা পর্ব? 33টা। এই 33টা পর্বের সব পর্ব সম্পর্কে তো আমাদের জানতে গেলে কষ্ট হয়ে যাবে, তোমরা এই সময় এগুলো মনে রাখতে পারবা না। এজন্য এই 33টাকে আমরা 2টা ভাগে ভাগ করব। যেসব পর্বগুলো সম্পর্কে আমাদের জানতেই হবে, আর যেগুলা জানলে আশেপাশের পর্বগুলোও জানতে পারবো, সেগুলাকে আমরা বলি হচ্ছে মেজর পর্ব। মেজর পর্ব। তাহলে ভাইয়া বাকি যেগুলা আমরা মেজর পর্ব পড়লে যেগুলো সম্পর্কে মোটামুটি জানা হয়ে যাবে, সেগুলোকে আমরা কি বলবো? মাইনর পর্ব। বুঝতে পারছো? এখন কোশ্চেন হচ্ছে ভাই মেজর পর্ব কয়টা? মেজর পর্ব হচ্ছে 9টা। কয়টা? তাহলে বলো তো মাইনর পর্ব কয়টা? বিয়োগ করে দাও। 24টা। আচ্ছা, আমাদের এটাই এখন মুখস্থ করে ফেলতে হবে। তাহলে 9টা পর্বের নাম আমাদের ইনস্ট্যান্ট মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, বইয়ের শুরুতে এগুলো নিয়ে কথা বলা নাই, কিন্তু বইয়ের শুরুতে যা যা আছে সেগুলো পড়তে গেলে আমাদের আসলে পর্ব সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে হবে। সবাই তোমাদের বইয়ের 8-10 পেজ পরে 16 নম্বর পেজে মনে হয় আছে। 16 কি পুরাতন বইয়ে 16, নতুন বইয়ে মনে হয় 16 কি 17-18 পেজ নাম্বার হতে পারে। চলে আসো, এখানে একটা চার্ট আছে, সবাই কি পাইছো? অ্যাডভান্স বুকে পাবা না, মেইন বইয়ের কথা বলেছি, ঠিক আছে? এখান থেকে আমরা পড়বো। তো প্রথম বিষয়টা হচ্ছে, তাহলে কিংডম, রাজ্যের নাম কি? অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলিয়া রাজ্যে বেশ কিছু ব্রাঞ্চ আছে, শাখা আছে। শাখা সম্পর্কে আমাদের তেমন মনে না রাখলেও হবে, আমরা এমনি পারবো। তো প্রথম কথা হচ্ছে ব্রাঞ্চ এর নাম কি?
মেসোজোয়া, বি এর নাম কি প্যারাজোয়া, সি এর নাম কি ইউমেটোজোয়া। দরকার নাই, ঠিক আছে, জাস্ট একবার পড়বা, পড়ার পরে ভুলে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে মেসোজোয়া, প্যারাজোয়া, ইউমেটোজোয়া। এখন প্রথম যে পর্ব তার নাম কি দেখো তো, ফাইলাম 1 নাম কি মেসোজোয়া, 2 নম্বর ফাইলামের নাম কি পরিফেরা, 3 নম্বরের নাম কি প্লাকোজোয়া। এবার দেখো এরপরে এই যে এদের আরো কিছু ভাগ আছে, যে ইউমেটোজোয়া আবার 2 রকম আছে, রেডিয়েটা আর হচ্ছে বাইল্যাটারিয়া, ঠিক আছে, যাদের বিভিন্ন রকম বিষয় আছে, এগুলো এখন আমাদের পড়তে হবে না, আগে বুঝি। 4 নম্বরের নাম কি বলো নিডারিয়া, 5 নম্বর কি টিনোফোরা, 6 কি প্লাটিহেলমিনথিস, 7 কি ন্যাথোস্টোমিউলিডা। এখন এই সবগুলো পড়ার দরকার নাই, এখন তুমি একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ লেখাতে কালার করা আছে না, যেগুলা কালার করা বাম সাইডে স্টার দেওয়া আছে না, ওই 9টা পর্ব হচ্ছে আমাদের মেজর পর্ব, ঠিক আছে। তাহলে দেখো, ধরো যে প্রথমে 2 নাম্বারটা 1 নম্বরে আসছে, তারপরে 4 নাম্বারটা 2 এ গেছে, 6 নাম্বারটা 3, দেখো আমাদের নিচের দিকে খেয়াল করো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, ওকে। তারপরে কি নেমাটোডা, মলাস্কা, দেখো নেমাটোডা কত নম্বরে আছে, নেমাটোডা 12 নম্বরে আছে। তারপরে হচ্ছে মলাস্কা 18, 19, 20, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা। এরপরে 31 নম্বরে কি আছে একাইনোডার্মাটা, আর 33 নম্বরে কি আছে কর্ডাটা। আসলে ভাই এগুলো কিভাবে সাজানো হয়েছে, এই সাজানোর সিকোয়েন্সটা হচ্ছে আস্তে আস্তে অনুন্নত থেকে উন্নত হয়েছে। তাহলে বলতো এইগুলোর মধ্যে সব থেকে উন্নত কে, শেষের জন তাহলে কি হবে কর্ডাটা, তাহলে সব থেকে অনুন্নত কি হবে প্রথম জন মেসোজোয়া। এখন যদি আমরা এই 9টা নিয়ে পড়াশোনা করি, উপরে কোনো কিছু এক্সট্রা নাম পড়ার দরকার নাই তোমার, না যদি কেউ চাও যে মনে রাখতে পারো কিছু কিছু পারবা, তাই সেটা দরকার নাই। আমাদের মেইনলি পড়তে হবে কয়টা, এই 9টা, এবং এটা আগামী 1 মিনিটে সবার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। প্রথম বিষয়টা খেয়াল করো, প্রথমে সবাই নামগুলা একবার পড়বো আমরা, কি কি, প্রথমটার নাম কি পরিফেরা, 2 নম্বরে কি হবে নিডা, দেখো খেয়াল করো পরি, PORI পরি, ঠিক আছে, পরিমনি না কিন্তু পরিফেরা। এবার কি আছে নিডা রিয়া, তারপর কি আছে প্লাটি, দেখো প্লাটি, তারপর কি হেল, তারপর মিন, তারপরে থিস, কি কি আছে প্লাটি হেল মিন থিস, ক্লিয়ার। পরেরটা দেখো নেমাটোডা, আচ্ছা এরপরে কি মলাস্কা, অ্যানি, দেখো অ্যানি ANNE অ্যানি, তারপর হচ্ছে লিডা, আর্থ্রোপোডা, একাইনো ডার্ম, তারপরে আটা, কর্ড, আটা। ভাই এই যে অনেকের নামে লাস্টে তুমি কি পাচ্ছ, এই যে আটা, আটা মানে কি আটা, ময়দা, সুজি। আটা মানে কি মনে আছে বহন করা, পড়ছিলাম না আমরা আটা মানে কি, দেখো কর্ড আটা, তার মানে কি যে হচ্ছে কর্ড, আর আটা মানে কি বহন করা, যে কর্ড বহন করে তার নাম কি হবে কর্ড আটা। এখন কোন কর্ড, হ্যাঁ নটো কর্ড। আচ্ছা এগুলো তো পড়বো, মনে করো যে আরেকটা নাম কি আছে, নামগুলো একটু ব্যাখ্যা মোটামুটি করে দিই যাতে আমাদের কিছু বুঝতে সুবিধা হয়। মনে করো একাইনোডার্মাটা, একাইনো মানে হচ্ছে কাটা, ঠিক আছে, ডার্ম মানে কি ত্বক, আর আটা মানে কি, তাহলে ত্বকে সে কি বহন করে কাটা বহন করে। মনে করো নিডারিয়া, নিডা, তারপর হচ্ছে আরিয়া, দেখো নিডা দেন কি আরিয়া। এখন নিডো মানে হচ্ছে কাটা, আর আরিয়া মানে সংযুক্ত, যাদের কাটা সংযুক্ত থাকে। এখন তোমাদের সব থেকে প্রিয় একটা পর্ব আছে আর্থ্রোপোডা, এখন আর্থ্রোপোডা মানে কি, হ্যাঁ আর্থ্রোপোডা মানে হচ্ছে, দেখো খেয়াল করো এর মধ্যে কি কি আছে। আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, আর্থ্রো মানে কি জয়েন্ট বা সন্ধি। দেখো না মানুষের যে পায়ের গিরায় ব্যথা হয় বা বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, আর্থ্রাইটিস, শুনছো না আর্থ্রাইটিস, আর্থ্রো মানে কি জয়েন্ট, আর্থ্রো। আর পড মানে কি, পড মানে হচ্ছে পা, আজকে থেকে মনে রাখবা পড মানে কি পা। কেন পা, আচ্ছা দেখো এই যে জিনিসটার নাম কি, তোমরা কি বলো যে ট্রাইপড, এগুলোর নাম কি ট্রাইপড না, কি নাম, ট্রাই মানে কি 3, আর পড মানে কি, এই জন্য এগুলোকে কি বলা হয় ট্রাইপড, বুঝছো। তোমরা বলো না ট্রাইপড, তাহলে পড মানে কি পা। এখন বলে না ভাইয়া বাংলায় এই যে এই বাংলা নামটা ওরা ইংলিশ বানাই লিখছে পদ, পদ মানে কি পা, আর পদকে কি লিখছে POD পড, ঠিক আছে, পড মানে কি পা। তাহলে আর্থ্রোপোডা মানে কি পায়ের মধ্যে কি আছে জয়েন্ট আছে না। তাহলে তোমরা এর বাংলা পড়ছো কি, দেখো যার পায়ের মধ্যে জয়েন্ট আছে তার পড়ছো হচ্ছে সন্ধি, জয়েন্টের আরেকটা বাংলা কি সন্ধি, তার কি পড়ছো সন্ধিপদী প্রাণী। মনে পড়ে সন্ধিপদী প্রাণী, মনে পড়ে না, যে ওই যে ঘাসপড়িং, চিংড়ি মাছ, এগুলো কি ছিল
সন্ধিপদী প্রাণী আর্থ্রোপোডা, প্রশ্ন ছোটবেলায়। তাহলে এই আর্থ্রোপোডা মানে কি? সন্ধিপদী। এখন ভাইয়া দেখো আমরা মুখস্থ করব, প্রথমে আগে লাস্টের দুইটা পড়বো। লাস্টেরটার নাম কি? একাইনোডার্মাটা এবং কর্ডাটা। রিপিট করো, কি কি? একাইনোডার্মাটা আর কর্ডাটা, ঠিক আছে? একাইনোডার্মাটা, কর্ডাটা, ঠিক আছে? এবার আসো প্রথম চারটা একবারে পড়তে হবে। প্রথম চারটা কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। রিপিট করো তো আবার, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। আবার বলো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। আর লাস্টের দুইটা কি ছিল? একাইনোডার্মাটা, কর্ডাটা। এমনি বলা যাবে না ওই দুইটা, একাইনোডার্মাটা আর কি? কর্ডাটা। ওকে, তাহলে একাইনোডার্মাটা আর কর্ডাটার বৈশিষ্ট্য কি সেগুলো আমরা একটু দেখছি, লাস্টে থাকবে। এরপরে দেখো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস আর কি? নেমাটোডা। প্রথম চারটা আবার বলতো সবাই, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। এখন এই যে মাঝখানে তিনটা বাকি আছে, এই তিনটা আসলে কিভাবে কাজ করে দেখো। মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। মনে রাখবো 5, 6, 7 এরা হচ্ছে মা। মাতে কি হবে? MAA, তাই না? তাহলে মাতে কি প্রথমটা কি হবে? মলাস্কা। তারপর অ্যানিলিডা নাকি আর্থ্রোপোডা, এটা নিয়ে একটু কনফিউশন হবে। এতে তো দুইটাই হয়। এখন দেখো খেয়াল করো, এর পরে কি আছে? একটা হচ্ছে অ্যানিলিডা, এন আছে না? আর এটাই কি আছে? আর। যেটাই আর আছে ওটা পরে হবে নাকি আগে হবে? যেমন বাংলা সরি ইংলিশ অ্যালফাবেটের মধ্যে কি থাকে? আগে কোনটা? এন, তারপরে কি? NOPQR, তাই না? আগে কোনটা হবে? অ্যানিলিডা। তারপরে কি হবে? এটা যদি কখনো ভুলেও যাও তাও এটা মনে করতে পারবা, কারণ আগে এন হবে, পরে কি হবে? আর। তাহলে মাতে কি হবে? মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। রিপিট করো, কি কি? মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। এবার শেষ পাঁচটা বলো তো। মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। হয়েছে না? প্রথম চারটা কি ছিল ভাইয়া? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, ঠিক আছে? এবার সবাই একবারে প্রথম 9টা আবার একবারে দেখে কি কি? প্রথম চারটা কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। এবারে মানা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। এরপর কি? একাইনোডার্মাটা, কর্ডাটা। এবার তোমরা না দেখে বলতে পারবা। এবার একটু বলো তো সবাই কি কি হবে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। পারবা না? ওকে, তাহলে হয়ে গেছে না মুখস্থ? এখন এটা মুখস্থ করতে বাসায় বসে বসে একটা করে মুখস্থ করার কিছু সিস্টেম আছে। এখন প্রথমে তুমি লাস্টের দুইটা তোমার এমনি মনে থাকবে নর্মালি। তুমি যদি 3বার পড়ো, লাস্টের দুইটা তোমার নর্মালি ব্রেনে মনে থাকবে, বুঝছো? এই জন্য যেটা আগে পড়বা। এরপরে নেক্সট কাজ কি? প্রথম চারটা একবারে পড়তে হবে। একটু ছন্দ আছে না? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তাই না? এই চারটা একবারে মুখস্থ হয়ে যাবে। পরে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এমনি পারবা। এবার আমাদের পড়তে পড়তে এগুলো সব হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কি আমরা পর্বগুলো বুঝছি? এবং পাশে যে সংখ্যা আছে, সংখ্যাগুলো মাথায় রাখতে হবে। মানে নাম্বার, 1 নাম্বার কি? পরিফেরা, 2 নাম্বার কি? নিডারিয়া, 3 প্লাটিহেলমিনথিস, 4 নেমাটোডা, ঠিক আছে? 5 মলাস্কা, 6 অ্যানিলিডা, 7 আর্থ্রোপোডা, 8 একাইনোডার্মাটা, 9 কি? কর্ডাটা। এবং এই সংখ্যাগুলো যদি আমি তোমাকে বলি 5, তার মানে তুমি কি বুঝবা? মলাস্কা, ঠিক আছে? যদি বলি 3 প্লাটিহেলমিনথিস, ওকে? এটা আমাদেরকে বুঝতে হবে। এখন চলে আসো আমাদের এখানে প্রথমে প্রজাতি নিয়ে কথা বলা আছে, যে বিভিন্ন রকম বৈচিত্র্য, জীব বৈচিত্র্য নিয়ে বলা আছে। জীব বৈচিত্র্যের ক্ষেত্রে কি কি হয়, কিভাবে হয়, সেগুলো আমরা পড়বো। এটা পড়ার আগে আমরা হচ্ছে একটু সংগঠন মাত্রা দেখবো। সংগঠন মাত্রা, আচ্ছা আগে ওটা পড়ি, হ্যাঁ? তাহলে সংগঠন মাত্রা পরে দেখা যাবে। তো প্রথম বিষয়টা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং প্রাণী বৈচিত্র্য। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কেন হয়, মানে অ্যানিমাল ডাইভার্সিটি কেন হয়, কেন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাণীরা বাস করে, আর কিসের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। প্রথম বিষয়টা আমি একটু ভালো করে বোঝাই দিই। প্রথমে তুমি চিন্তা করো, পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়া, জলবায়ু এবং সেখানকার তাপমাত্রা, আর্দ্রতা, এগুলো ভিন্ন ভিন্ন থাকতে পারে না? মনে করো মরুভূমিতে একরকম জলবায়ু, এই যে সবকিছুকে আমরা একসাথে কি বলি? ইকোসিস্টেম বলি না? বা বাংলায় বললে কি হবে? বাস্তুতন্ত্র। পড়ছি না আমরা? তাহলে দেখো মরুভূমিতে যে বাস্তুতন্ত্র থাকবে, সেই বাস্তুতন্ত্র কি মেরু অঞ্চলে, অ্যান্টার্কটিকায়, ওইসব জায়গায় থাকবে? ওইখানে তাপমাত্রা অনেক কম, আবহাওয়া জলবায়ু অন্যরকম না? বা তুমি চিন্তা করো অ্যান্টার্কটিকা অর্থাৎ মেরু অঞ্চল এবং মরুভূমি, এর সাথে কি বাংলাদেশের আমাদের এই খুলনা এলাকা কি মিলবে? খুলনা কি মরুভূমি হবে? হবে? এমন যা রোদ টোদ পড়ে মাঝে মাঝে, একটা উট নিয়ে গেলে মনে হয় যে একটা মরুভূমির মধ্যে দিয়ে আসে, ফিল হয় না? আচ্ছা, তাহলে দেখো এটা কি হবে বলো? মরুভূমি কি খুলনা হবে? না। বা অ্যান্টার্কটিকার মতো কি খুলনা হয়ে যাবে? তাহলে ভিন্ন ভিন্ন ইকোসিস্টেম আছে না, ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র আছে না? কি সিম্পলি চিন্তা করো এবার তুমি। এবার নেক্সট চিন্তা করবা হচ্ছে মরুভূমিতে যে প্রাণীগুলো বসবাস করে বা
অ্যান্টার্কটিকার মেরু অঞ্চলে যে প্রাণীগুলো বাস করে সেগুলো কি খুলনায় বাস করতে পারবে? মনে করো মরুভূমির মেরু অঞ্চলে সাদা ভাল্লুক মরুভূমিতে বাস করতে পারবে? তুমি বাংলাদেশে বাস করাইতে পারবা? তাহলে মরুভূমির সাদা ভাল্লুক ওই এলাকায় থাকবে না? তাহলে ওইখানকার প্রাণী না এটা? তাহলে ওইখানকার যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সেখানে কারা থাকবে? এরা থাকতেছে। আবার মরুভূমির যে উদ্ভিদ এবং প্রাণীরা আছে তারা কোথায় শুধুমাত্র হবে? মরুভূমিতে হবে, ঠিক আছে? আবার আমাদের যে এলাকা নাতিশীতোষ্ণ এলাকা এখানে যা হবে সেগুলো কি অ্যান্টার্কটিকায় হবে? মরুভূমিতে হবে। বুঝতে পারছো এটা পার্থক্য আছে না? এখন শুধু যে উদ্ভিদের কথা বললাম, যে প্রাণীর ক্ষেত্রেও তো সেম। এখন তুমি চিন্তা করো আমাদের আশেপাশে সবাই যারা মানুষ আছে সব মানুষ কেউ কি দেখতে একই রকম? মানুষ একটা প্রজাতি। আমাদের আশেপাশে আমরা আর কাদেরকে দেখতে পাই? কুকুর, বিড়াল, কাক, তারপর আমরা বলো গরু, ছাগল, হাঁস, মুরগি খাও না? কি বানর? তুমি দেখতে পাচ্ছি না তো। আচ্ছা শোনো, তাহলে আমাদের আশেপাশে যত প্রাণী আছে তুমি চিন্তা করো, ধরো তুমি সুন্দরবনের কথাই বললাম, সুন্দরবনের ভেতরে সুন্দরবন একটা ইকোসিস্টেম, সুন্দরবনের প্রাণীরা সুন্দরবনের গাছপালা কি এই এলাকায় হবে? হবে না। সুন্দরবন এটা একটা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। এখন সুন্দরবনের মধ্যে বিভিন্ন রকম প্রাণী আছে না? বাঘ আছে, হরিণ আছে, বানর আছে, আছে না? এরা কি সবাই একই রকম? তাহলে বাঘ একটা প্রজাতি, বানর একটা প্রজাতি, হরিণ একটা প্রজাতি। বুঝতে পারছো? এরা সবাই কি ভিন্ন ভিন্ন প্রজাতি। এখন চিন্তা করো ভাইয়া, বাঘ ওটা একটা প্রজাতি কিন্তু সব বাঘ কি একই রকম দেখতে? হরিণ একটা প্রজাতি কিন্তু সব হরিণ কি একই রকম দেখতে? সব হরিণ কেন একই রকম না? কারণ প্রত্যেকটা হরিণের মধ্যে জিন কি আলাদা, যেমন হয় মানুষের মধ্যেও কি জিন আলাদা। তার মানে মানুষ একটা কি প্রজাতি না? তাহলে মানুষের মধ্যে ভিন্নতা বা বৈচিত্র্য কেন হচ্ছে? কিসের কারণে হচ্ছে? জিনের কারণে। একটা মানুষ থেকে আরেকটা মানুষের ডিফারেন্স কেন? জিনের কারণে। বাট সবাই তো মানুষ, সবাই একই প্রজাতি কিন্তু ডিফারেন্স কিসের কারণে হচ্ছে? জিনের কারণে। এই যে বৈচিত্র্য হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? জিনগত বৈচিত্র্য। বুঝতে পারছো? আমি পরে বইয়ের লাইনে আবার আসতেছি, এবার চলে আসো। তাহলে মানুষ একটা প্রজাতি, মানুষের সাথে কুকুর একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি, মুরগি একটা প্রজাতি, এরা সবাই কি ভিন্ন ভিন্ন প্রজাতি না? এদের মধ্যে যে বৈচিত্র্য এটাকে আমরা কি বলবো? প্রজাতিগত বৈচিত্র্য। মানে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতির যে বৈচিত্র্য ডিফারেন্স এটাকে আমরা কি বলবো? প্রজাতিগত বৈচিত্র্য। আবার পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বৈশিষ্ট্য, যেটা বললাম মরুভূমিতে একরকম, মেরু অঞ্চলে একরকম, আমাদের এলাকায় একরকম। তাহলে এই যে বিভিন্ন এলাকা বিভিন্ন বাস্তুতন্ত্র আছে না, তাহলে এই যে বৈচিত্র্য ভিন্ন জায়গা এইটাকে আমরা কি বলবো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ক্লিয়ার? তাহলে প্রাণী বৈচিত্র্য কয় ধরনের? 3 ধরনের। কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ, এই যে জিনগত বৈচিত্র্য এখানে বেশ কিছু বিষয় আছে। এখন তুমি আমাকে বলো, একই নির্দিষ্ট প্রজাতির মধ্যেই তো যখন বৈচিত্র্য হয় তখন তাকে আমরা কি বলি? জিনগত বৈচিত্র্য বলি না? তাহলে দেখো তো এটাকে আমরা কি বলতে পারি? জিনগত বৈচিত্র্যকে আমরা বলতে পারি হচ্ছে অন্তঃপ্রজাতিক। কি বলতে পারি? অন্তঃপ্রজাতিক। মানে একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যখন হয় তখন তাকে বলা হয় কি? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এগুলো আমরা পড়েছি জনখোঁজ, অ্যারিস্টটল। প্রাণী বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করে কে? ওয়াল্টার জি রোজেন। দরকার নাই, এগুলো তুমি না পড়লেও দরকার নাই, অন্য রাইটারের বই থেকে নাও, এগুলো আসে না। প্রাণী বৈচিত্র্য 3 প্রকার, এটা আমরা বললাম অলরেডি। জিনগত বৈচিত্র্যকে আমরা কি বলতে পারি বলো? অন্ত। কেন? কারণ একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে এই বৈচিত্র্যটা হয় তখন তাকে কি বলা হচ্ছে? জিনগত বৈচিত্র্য। আবার ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে, যেমন মানুষ আর হচ্ছে বানর আলাদা আলাদা না, তখন তাকে আমরা কি বলবো? প্রজাতিগত বৈচিত্র্য। তখন তাকে আমরা কি বলে ফেলবো? আন্তঃপ্রজাতিক। মানে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে। আর সেম প্রজাতির মধ্যে তখন তাকে আমরা কি বলবো? জিনগত। কিছু বইয়ের মধ্যে কিছু উদাহরণ আছে, সেটা আমি দেখাচ্ছি। আর বাস্তুতান্ত্রিক বা ইকোসিস্টেম ডাইভার্সিটি, পরিবেশগত বৈচিত্র্য। যেমন মনে করো মরুভূমিতে একরকম, তৃণভূমিতে একরকম, সমুদ্রে একরকম, তাই না? এটাই বোঝানো হয়েছে। এখন চলে আসো আমাদের জিনগত বৈচিত্র্যের মধ্যে বইয়ের মধ্যে আসলে কি আছে, আমরা কি পড়তে পারি, কি জানতে পারি সেটা দেখো। প্রথম বিষয়টা হচ্ছে জিনগত বৈচিত্র্যের কারণে প্রজাতিতে রেস বা জাত ইত্যাদি সৃষ্টি হয়। নর্মালি দেখো এই যে রেস বা জাত, এরা দেখছে রেসিজম করতেছে। আচ্ছা খেয়াল করো, বিশ্বের সকল মানুষ কি? হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স প্রজাতিভুক্ত হলেও পৃথিবীর বিভিন্ন স্থানে এর নিগ্রয়েড, মঙ্গলয়েড এবং ককেশয়েড ইত্যাদি রেস দেখা যায়। ভাই নিগ্রয়েড মানে কি? নিগ্রো। নিগ্রয়েড মানে কি? মানে এরা হচ্ছে কালো হবে, নিগ্রো। আবার ককেশয়েড এরা কি হবে? সাদা, মানে কি শ্বেতাঙ্গ। এরা কি হবে?
মানে এদের অঙ্গ শ্বেত, তাই কি বলা হয় বাংলায় শ্বেতাঙ্গ। তাহলে ভাইয়া নিগ্রো আর শ্বেতাঙ্গ মিলে কি হবে? মঙ্গোলয়েড। বুঝছো? ওই যে মঙ্গোলিয়া আছে না, ওই যে কি ছিল মঙ্গোলিয়ার সেই ইসের নাম কি ছিল? চেঙ্গিস খান। তো যুদ্ধ করে বেড়াইতো না, মনে করো চেঙ্গিস খান মঙ্গোলিয়াতে যায়, এদিকেও যাইতো ওদিকেও যাইতো, কালো সাদা মিক্সড করে মঙ্গোলিয়াড হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে মঙ্গোলয়েড কি মিক্সড। আচ্ছা, যাই হোক, এটা বোঝাচ্ছে হচ্ছে মানুষ সবাই, কিন্তু জিনগত কারণে কি হচ্ছে? ভ্যারিয়েশন তৈরি হচ্ছে, এটাই বোঝাতে হয়েছে। এরপরে দেখো, আবার তোমরা সবাই জানো যেমন উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে, যেমন রেশম পোকা, ধান, গম, ইক্ষু জীবের একই প্রজাতির মধ্যে একাধিক জাত দেখা যায়। যেমন ধানের মধ্যে কি দেখতে পাই আমরা? তুমি মনে করো চাল খাচ্ছ, এই বাসমতি চালের বিরিয়ানি, ভাই সুলতানস ডাইন খাচ্ছি ভাই, তাই না? বাসমতি চালের বিরিয়ানি খাচ্ছ। আবার আরেকটা কি আছে যে চিনি গুঁড়া চাল, আবার নর্মাল চাল আছে না, সবাই তো চাল। এই যে ভ্যারিয়েশনটা কেন হচ্ছে? জিনের কারণে হচ্ছে। ক্লিয়ার? একজনের জিন কেমন, যে লম্বা চাল বানাচ্ছে, টেস্ট বানাচ্ছে, আর একজনের নর্মাল চাল বানাচ্ছে। ঠিক আছে, এরকম পার্থক্য। তাহলে কি আমরা জিনগত বৈশিষ্ট্য বুঝতে পারছি? বৈচিত্র্য দেখো, প্রজাতিগতর মধ্যে কি আছে? একই গণভুক্ত প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা এবং আঙ্গিক পার্থক্য হতে পারে। যেমন আমি একটু বলি, যেমন বাঘের বৈজ্ঞানিক নাম কি ভাই? প্যান্থেরা টাইগ্রিস। আর সিংহের বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা লিও। তাহলে দেখো এটা গণ কি সেম না? দুজনেরই গণ কি? প্যান্থেরা। কিন্তু একই গণের দুইটা, একটা প্রজাতি হচ্ছে টাইগ্রিস আর একটা প্রজাতি কি? লিও। তাহলে গণ একই কিন্তু প্রজাতি আলাদা, এটাকে মেইনলি কি বলা হয়? প্রজাতিগত বৈচিত্র্য। বুঝতে পারছো? আবার ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে হয়, এটাকে বুঝাইছে। এবার চলে আসো বাস্তুতান্ত্রিক। যেমন দেখো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কারণে তুন্দ্রা অঞ্চলে সাদা ভাল্লুক এবং বনভূমি অঞ্চলে কালো ভাল্লুক দেখা যায়, তাই না? ভাল্লুক তো ভাল্লুকই। তাহলে ওই যে মেরু অঞ্চলে কি দেখা যায়? সাদা ভাল্লুক। আর বনভূমিতে, বনের মধ্যে কি দেখা যায়? তুমি চিন্তা করে দেখো তো একটু সিম্পল, যে হ্যাঁ বনের মধ্যে সাদা ভাল্লুক কেমন দেখা যাবে? এটা অন্যরকম না? কিন্তু দেখো তোমার হচ্ছে মেরু অঞ্চলে সাদা বরফের উপরে সাদা ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে। সিম্পল না? দেখতেও ভালো লাগতেছে, কিন্তু তুমি চিন্তা করো সাদা বরফের উপরে কালো ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ঠিক আছে। এরপরে বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। তো আমরা জানি ভাই হটস্পট কি? হটস্পট মানে হচ্ছে আমরা মোবাইলে ওয়াইফাই শেয়ার করার জন্য যা করি, ওটা হচ্ছে হটস্পট। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি তাকে জীব বৈচিত্র্যের কি বলা হয়? হটস্পট বলা হয়। পৃথিবীতে এরকম কয়টা হটস্পট আছে? 25টা। এই দুটো এমসিকিউ এর মধ্যে আসবে, বাকিগুলো এমসিকিউতে আসবে না। রিডিং পড়ে নিবা। হটস্পট শব্দটি প্রবর্তন করেন কি? নরমান মায়ার্স। আর বাংলাদেশ, এটা একটু পড়তে পারো, বাংলাদেশ কোন হটস্পটের মধ্যে? ইন্দো বার্মা জীব বৈচিত্র্য, মানে ইন্দো আর বার্মা, ইন্দোনেশিয়া, বার্মা, ইন্ডিয়া, এই এলাকার মধ্যে হচ্ছে ইন্দো বার্মা জীব বৈচিত্র্য। তাহলে হটস্পট কি? যেখানে জীব বৈচিত্র্য বেশি, মানে বিভিন্ন রকম প্রাণীরা বাস করে, সেটাকে আমরা কি বলি? হটস্পট। আর হটস্পট পৃথিবীতে কয়টা আছে? 25টা হটস্পট আছে। ঠিক আছে, এখন জেনেটিক ডাইভার্সিটি আমি এগুলা সুন্দর করে লিখছি। উক্ত প্রজাতির বিলুপ্তির আশঙ্কা থেকে যায়। এখানে কি কি লেখা আছে দেখো, একটু আগে বলছি জেনেটিক ডাইভার্সিটির ক্ষেত্রে খেয়াল করো, আমি দুইটা বিষয় একটু বলি। যে তোমাদের বইয়ে একটু এক্সট্রা কিছু কথা লেখা আছে জেনেটিক ডাইভার্সিটির মধ্যে। লো জেনেটিক ডাইভার্সিটি আর একটা আছে হচ্ছে পরে আছে লো জেনেটিক ডাইভার্সিটি। আচ্ছা খেয়াল করো, এটা একটু এক্সট্রা লাইন। সেটা কি হয়? লো জেনেটিক ডাইভার্সিটি হয় হচ্ছে ইনব্রিডিং, মানে অন্তঃজননের ফলে কেমন একই ধরনের কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন জনসংখ্যার সৃষ্টি হয়। এর মানে কি এটাও বোঝাবো, এবং উক্ত প্রজাতির বিলুপ্তির আশঙ্কা বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ অভিযোজন ক্ষমতা কমে যাওয়ার কারণে। এখন উদাহরণ কি দেখা যাচ্ছে দেখো, উদাহরণ একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ মানুষের মধ্যকার বৈচিত্র্য। শোনো সিম্পল বলি, মনে করো একটা কৃষ্ণাঙ্গর সাথে আর একটা কৃষ্ণাঙ্গর বিয়ে হলো, তাদের যে সন্তান হবে সেও কি হবে? কৃষ্ণাঙ্গ হবে। তার মানে দেখো তার মা আর বাবার যে বৈশিষ্ট্যগুলা সেগুলো তার মধ্যে আসবে না? তাহলে তাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোই তো তার সন্তানের দেহে যাচ্ছে। এখন অনেক সময় কম যেতে পারে, অনেক সময় বেশি যেতে পারে। ঠিক আছে, কিন্তু মনে করো একটা কৃষ্ণাঙ্গর সাথে একটা শ্বেতাঙ্গর বিয়ে হলো, তাহলে কি হবে? তাহলে কৃষ্ণাঙ্গের বৈশিষ্ট্যও যাবে, শ্বেতাঙ্গের বৈশিষ্ট্যও যাবে। সিম্পল। আচ্ছা এখন যদি দুইটা বৈশিষ্ট্যই যায় তাহলে কি কেমন হবে? এখন তুমি ভাবতে পারো ভাই কোনটা বেশি সারভাইভ করতে পারবে, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গর সন্তান নাকি কৃষ্ণাঙ্গের সন্তান? তোমরা ভাবতে পারো কৃষ্ণাঙ্গের সন্তান, না, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের সন্তান এটা বেশি সারভাইভ করবে। কেন ভাইয়া? কারণ কৃষ্ণাঙ্গের মধ্যে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, শ্বেতাঙ্গের মধ্যে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। যেটা শ্বেতাঙ্গে আছে ওটা কৃষ্ণাঙ্গে মনে করো নাই।
আবার যারা কৃষ্ণাঙ্গে আছে ওরা মনে করো শ্বেতাঙ্গে নাই। আমি একটু উদাহরণ দিই, মনে করো এটা কথার কথা দিয়ে উদাহরণ দিই। ধরো কৃষ্ণাঙ্গের মধ্যে তোমার বিভিন্ন রকম ভাইরাস, ধরে নাও যে একটা ভাইরাস বললাম হারপিস, এই ভাইরাসটা ওদেরকে আক্রমণ করতে পারে না, আর শ্বেতাঙ্গদেরকে আক্রমণ করে, ঠিক আছে। আবার মনে করো শ্বেতাঙ্গদেরকে ধরো রুবেলা ভাইরাসটা আক্রমণ করতে পারে না, কিন্তু কৃষ্ণাঙ্গদেরকে আক্রমণ করতে পারে, বুঝছো? এখন যদি এদের ছেলে মেয়ে হয়, দেখা গেল দুইটা জিনিস চলে আসছে, মানে ওই যে নতুন তৈরি হবে তাকে দেখা গেছে যে রুবেলা ভাইরাসও আক্রমণ করতে পারতেছে না, তোমার হারপিসও আক্রমণ করতে পারতেছে না। হতে পারে, কিন্তু তুলনামূলকভাবে ওইটা হওয়ার সম্ভাবনা বেশি, বুঝতে পারছো? মানে বেটার বৈশিষ্ট্য আসার সম্ভাবনা বেশি। তাহলে কেন কে সার্ভাইভ করতে পারে বেশি, বুঝতে পারছো? তার মানে যদি ইনব্রিডিং হয়, মানে সেম সেম যদি ব্রিডিং হয়, তখন কি সমস্যা হতে পারে? সেম সেম ব্রিডিং এ তোমার হচ্ছে বিলুপ্তির আশঙ্কা বেড়ে যায়। কেন? কারণ তাদের কি কমে যায় বলো? অভিযোজন ক্ষমতা কমে যায়, বুঝতে পারছো? সেম সেম হইলে অভিযোজন ক্ষমতা কমে যায়, সেম সেম হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, এরপরে আর তেমন কিছু এখানে নাই। পরে যেগুলো পড়া সেগুলো আমি পড়াইছি। তোমাদের বইয়ে আছে এনাইমা আর অ্যানাইমা। দেখো দুইটা বৈশিষ্ট্য আছে, মানে বইয়ের ভেতরে এমসিকিউ এর মধ্যে আছে এনাইমা আর অ্যানাইমা। এখন এনাইমা মানে কি? লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীকে কি বলা হচ্ছে? এনাইমা। ভাই ই মানে কি আসলে কি বলতো? ই মানে পজিটিভ, বুঝাইছিলাম না? আর এ মানে কি? নেগেটিভ। তাহলে ই মানে হচ্ছে পজিটিভ আর এ মানে কি? নেগেটিভ। তাহলে এ হচ্ছে অ্যানাইমা। লাল রক্ত বিহীনদেরকে আমরা কি বলবো? অ্যানাইমা। আর লাল রক্ত যুক্ত ই থাকলে কি হবে? পজিটিভ। নাইমা মানে হচ্ছে কি? নাইমা মানে মেয়েদের নাম, মানে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী। ই থাকলে পজিটিভ আর না থাকলে নেগেটিভ। এখন প্রশ্ন হচ্ছে ভাই লাল রক্তযুক্ত কাদের থাকে? নর্মালি যারা ডিম্বোজ হয়, মানে ডিম পাড়ে। ডিম্বোজ মানে কি? যারা ডিম পাড়ে। আর জরায়ুজ মানে কি? যারা হচ্ছে বাচ্চা প্রসব করে, তাদেরকে আমরা কি বলি? জরায়ুজ। আর যারা হচ্ছে ডিম পাড়ে ওদেরকে কি বলা হয়? ডিম্বোজ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরাই কি হয়? লাল রক্তযুক্ত হয়। ঠিক আছে, দুইটা ইনফরমেশন তোমাদের বইয়ে দেওয়া আছে, দিছিল এইগুলো। এখন আমাদের মেইন পড়াশোনা হচ্ছে এইখানে। দ্রুত দেখো, এই দেখো বেসিস অফ এনিম্যাল হবে, ঠিক আছে? এনিম্যাল ক্লাসিফিকেশন 16টা। এই অ্যাডভান্স বুকে কিছু কিছু বানানো ভুল আছে, সেগুলো ঠিক করে নিতে হবে মাঝে মাঝে। তো দেখো কি কি আছে? দেহের আকার, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণীয় বিকাশ, ভ্রূণীয় স্তর, প্রতিসাম্যতা, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, সিলোম, সংবহনতন্ত্র, কঙ্কাল, নটকট, পৌষ্টিক নালী, কত কিছু আছে, বুঝছো? এখন আমাদের শুরু করতে হবে কি থেকে ভাইয়া? দেহের আকার থেকে। আমি যদি বইয়ে যাই, তোমাদের বই থেকে দেখাচ্ছি। দেখো বইয়ের ভেতরে এইগুলোর পরে তোমার আছে হচ্ছে এই যে দেখো আমি যা দিচ্ছি এনাইমা, দেখছো? এগুলো এমসিকিউ যেগুলো সেগুলো পড়েছি আমরা, এতক্ষণ কিন্তু সব এমসিকিউ পড়ছি, যা পড়ছি, এবং এখন যা পড়বো সেগুলো এমসিকিউ। দেহের বিভিন্ন শ্রেণীবিন্যাসের ভিত্তি, মানে কি? এই যে শ্রেণীবিন্যাস করা হয়েছে না, কিসের ভিত্তিতে করা হয়েছে? মানে শ্রেণীবিন্যাস যে আমরা করতেছি, কে উন্নত কে অনুন্নত, কে আরেকজন থেকে তুলনামূলকভাবে উন্নত বা অনুন্নত, এটা বুঝতেছি কিসের ভিত্তিতে? এইসবের ভিত্তিতে। মনে করো একজনের দেহের আকার ছোট, একজন বড়, তাহলে কে উন্নত হবে? যে বড় সে। আবার মনে করো ভ্রূণীয় স্তর, যার 3টা ভ্রূণীয় স্তর, 2 রকম হতে পারে, 2টা ভ্রূণীয় স্তর, 3টা ভ্রূণীয় স্তর, যার 3টা ভ্রূণীয় স্তর সে কি? উন্নত। বুঝতে পারছো? এই জন্য এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি? শ্রেণীবিন্যাসের ভিত্তি। কি বলা হচ্ছে বলো? ভিত্তি। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টটা কি? দেহের আকার। দেহের আকার 2 প্রকার। কি কি? মানে হতে পারে আণুবীক্ষণিক, হতে পারে কি বৃহত্তম। মানে যেগুলো খুব ক্ষুদ্র। আণুবীক্ষণিক মানে কি? যেগুলো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে সেগুলোকে আমরা কি বলি? আণুবীক্ষণিক। আর বৃহত্তর মানে কি? যেগুলো খালি চোখে দেখা যায়। যেমন উদাহরণ হিসেবে কি দেওয়া আছে? মাছের ফুলকার, প্রোটিস্টান, জীবাণু। এখন ভাইয়া এইটাই কি শুধুমাত্র আণুবীক্ষণিকের উদাহরণ? হাজার হাজার প্রাণী আছে না আণুবীক্ষণিকের উদাহরণ। তোমাদের এখানে দেওয়া আছে কি? মাছের ফুলকার, প্রোটিস্টান, জীবাণু। একটু পড়ো। এবার আসে বৃহত্তম প্রাণী, বলো কারা? উদাহরণ কি দেওয়া আছে? গিনিপিগ, ক্যাভিয়া, পোর্সেলাস। গিনিপিগ কি বৃহত্তম প্রাণী? মানুষ না? মানুষ বৃহত্তম না? আশেপাশে যা দেখো সব কি বৃহত্তম না? বাট এখানে কি দিছে? ভালো লাগছে তাই দিছে ওরা, ঠিক আছে? এখন দেখো এই দুটো নর্মালি ওভাবে পরীক্ষাতে আসবে না, তোমার কিছু উদাহরণ আসতে পারে। আমরা আজকে যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক পড়বো, এটা পড়লে আমাদের শেষ, সেটা হচ্ছে এই টপিকটা, সংগঠন ক্রমমাত্রা। ঠিক আছে, এটা কিভাবে আমাদেরকে পড়তে হবে, কিভাবে আসবে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সবাই একটু খেয়াল করো, তোমরা যা বলবো সেটা দিয়ে মেইনলি পড়াবো। তোমরা আমাকে বলো যে সবচেয়ে জীবদেহের ক্ষুদ্রতম একক কি? কোষ। অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয় বলো? কি তৈরি হয়? টিস্যু। অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি হবে? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হবে? তন্ত্র। অনেকগুলো তন্ত্র মিলে কি তৈরি হবে? দেহ বা বডি।
তার মানে একটা বডির মধ্যে অনেকগুলো কি থাকে, তন্ত্র থাকে। ভাই তন্ত্রের ইংলিশ কি, সিস্টেম। একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো কি থাকে, অঙ্গ। অঙ্গের ইংলিশ কি, অর্গান। আর টিস্যুর ইংলিশ কি, তাহলে কলা কি, টিস্যুর বাংলা হচ্ছে কলা। আচ্ছা, আর কোষ কি, সেল। এখন যাই হোক, আমাদের মেইনলি লাগবে হচ্ছে এই জিনিসগুলো লাগবে, খেয়াল করো। এখন আমরা সংগঠন মাত্রা পড়ব। দেখো এটা ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু খুব সিম্পল, কিন্তু এটা আমরা চিন্তা করতে পারি না, চিন্তা করতে পারি না বলে আমরা বুঝতে পারি না। তুমি চিন্তা করো, যেসব প্রাণীদের দেহে, অনেক প্রাণী আছে যাদের দেহে শুধুমাত্র কোষ থাকে। কি বললাম, শুধুমাত্র কোষ থাকে, কোষগুলা মিলে টিস্যু তৈরি হয় না, ঠিক আছে? তার অঙ্গ তন্ত্র কিছু তৈরি হবে, শুধু কোষ আছে, সেই প্রাণীকে আমরা বলি হচ্ছে কোষীয় মাত্রা। কি বলি, কোষীয় মাত্রার প্রাণী। ক্লিয়ার? যাদের শুধুমাত্র কোষ থাকবে ওদেরকে আমরা কি বলবো? ভাইয়া বইয়ে কোথায় আছে একটু দেখান। দেখো কোষীয় মাত্রার গঠন। আমরা এখন কি পড়তেছি তাহলে বলো? সংগঠন ক্রমমাত্রা। প্রথমটা কি, কোষীয় মাত্রা। তাহলে শুধুমাত্র কি থাকবে, কোষ থাকবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো কিছু প্রাণী আছে যাদের কোষ আছে এবং টিস্যুও আছে, কিন্তু এগুলা মিলে অঙ্গ হয় না, তাদেরকে আমরা কি বলবো বলো? কি বলবো? কোষ টিস্যু মাত্রার প্রাণী। বুঝতে পারছো? ক্লিয়ার? কিছু প্রাণী আছে যাদের কোষ আছে, কোষগুলা মিলে টিস্যু হইছে, টিস্যুগুলা মিলে অঙ্গ হইছে, কিন্তু অঙ্গগুলা মিলে তন্ত্র হয়নি, ওদেরকে আমরা কি বলবো? টিস্যু অঙ্গ মাত্রা। তাহলে বুঝতে পারছো কি মাত্রা? টিস্যু অঙ্গ মাত্রা। এরপরে দেখো, তাহলে আরো কিছু প্রাণী থাকবে যাদের কোষ থাকবে, টিস্যু থাকবে, অঙ্গ থাকবে, অঙ্গগুলো মিলে তন্ত্র তৈরি হবে, ওদেরকে আমরা কি বলবো? অঙ্গতন্ত্র মাত্রা। তাহলে ওদেরকে বলা হবে হচ্ছে অঙ্গ তন্ত্র। আচ্ছা মাঝখানে হাইপেন দিতে ভুলে গেছি, কি হবে বলো? অঙ্গ তন্ত্র মাত্রা। এরপরে কি আর কোনো মাত্রা হতে পারে? দেখো তো, বলবে ভাই না তন্ত্র দেহ মাত্রা না। তাহলে মাত্রা আসলে কয়টা হবে? চারটা। চার রকম হতে পারে, কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। পারবো আমরা? নর্মালি এই লাইন তো সবাই বোঝো বলে আমি এটা বোঝাই না, আমি অনেকবার এটা পড়াইছি তোমাদের। এখন দেখো, এখন প্রশ্ন হচ্ছে ভাই ওই যে 9টা পড়ছিলাম আমরা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তারপর কি মলাস্কা, অ্যানলিডা, আর্থ্রোপোডা, একিনোডার্মাটা, কর্ডাটা। এখন তুমি চিন্তা করো ভাই, এই যে 9টা ছিল, সব থেকে প্রথমে যে আছে সে সব থেকে অনুন্নত, আস্তে আস্তে শেষের দিকে যাবে সে সবচেয়ে কি হবে? তাহলে বলতো এই সিকোয়েন্সে কোন মাত্রার প্রাণীরা সবচেয়ে উন্নত? অঙ্গতন্ত্র মাত্রা। সব থেকে অনুন্নত কে, মানে কোন মাত্রা? কোষীয় মাত্রা। এখন তুমি খেয়াল করো, কোষীয় মাত্রার মধ্যে তাহলে কে যাবে? 1 নাম্বার যে সে 1 নাম্বার কে ছিল? পরিফেরা। বুঝছো? তাহলে এখন তোমরাই বলো কোষ টিস্যু মাত্রার মধ্যে কে যাবে? 2 নাম্বার যে সে নাম কি? নিডারিয়া কেমন মাত্রার প্রাণী? কোষ টিস্যু মাত্রা। টিস্যু অঙ্গের মধ্যে কে যাবে? 3 নাম্বার, নাম কি? দেখো প্লাটি, আজকে বাসায় গিয়ে সবাই বানানগুলো দেখবা, ঠিক আছে? প্লাটি হেল মিন MIN, হেল মিন থিস। আচ্ছা তাহলে ভাই বাকি থাকে কি? অঙ্গতন্ত্র মাত্রা। এখন বাকি আছে কয়টা? 4 থেকে 9 সবাই বাকি আছে, সবাই কি হবে বলতো? 4 থেকে 9 মানে কি থেকে? নেমাটোডা থেকে করোটা পর্যন্ত সবাই এর মধ্যে আসবে। এখন দেখো আমাদের বইয়ে কিভাবে আছে, তাহলে কি আমরা এটা বুঝতে পারছি? পারবো না সবাই? সিম্পল না? এগুলো কিন্তু সহজ আছে, এই অধ্যায়টা কিন্তু পড়লে বুঝতে পারলে, বানান শব্দগুলা বুঝতে পারলে অনেক সহজ আছে। এখন সহজগুলা কেমন সেটাও আমি তোমাদের বলতেছি। দেখো প্রথমে এই যে কোষীয় মাত্রার প্রাণী, পরিফেরা, সব লাইন তোমার দরকার নাই, কোনটুকু লাগবে সেটুকু আমার লাগানো আছে, সেটুকু লেখা আছে, সব তুমি একবার জীবনে রিডিং পড়বা, পরে আর পড়া লাগবে না। বুঝতে পারছো? কিন্তু তুমি যদি এখন 9-10-এর মতো, না ভাইয়া আমি সুন্দর করে সব মুখস্থ করব, তাহলে কি হবে? প্রত্যেকটা লাইন বাই লাইন বইয়ে যেমন 9-10 মুখস্থ করতো না, এভাবে কি মুখস্থ করা সম্ভব? জীবনে কখনো সম্ভব? আমি তোমাদের আমার একটা স্টুডেন্টের কথা বলি, গল্প বলি। সেটা হচ্ছে 24 ব্যাচের, যারা এবার SSC পরীক্ষা দিল আর কি। তো একটা স্টুডেন্ট ছিল, ও হচ্ছে 9-10 সব মুখস্থ করছে, এবার ফার্স্ট ইয়ারে উঠছে, তখন আমার ব্যাচে আসছে। ও প্রথমে ফার্স্ট পেপারের ওই যে প্রথম অধ্যায় পড়ানো শুরু করছে, ও প্রথম থেকে মুখস্থ করা শুরু করছে যে ওই যে আসে না, উদ্ভিদ জগতে এত পার্সেন্ট, এত এত সংখ্যক উদ্ভিদ আছে, এত এত প্রাণী আছে, এই মানে ও লাইন মুখস্থ করার পর 2 দিন পরে এসে বলে
হ্যাঁ আমি তো হতাশ হয়ে যাচ্ছি, আমি হচ্ছে আমি কিছুই করতে পারবো না, কিছুই তো মনে থাকতেছে না। আমি কি করতেছো তুমি, যে ভাই এগুলো মুখস্থ করা শুরু করছি। ঠিক আছে, সম্ভব এটা। আমাদেরকে স্পেসিফিক জিনিস পড়তে হবে, স্পেসিফিক বুঝতে হবে, স্পেসিফিক মনে রাখতে হবে। বুঝতে পারছো? তুমি সব মনে রাখতে কখনোই পারবে না, এবং সব লাইন তোমার লাগবে না। এখন তোমাকে এমন ক্রিয়েটিভ হইতে হবে যেন তুমি দুটো শব্দ জানলে সেই দুটো শব্দ থেকে তুমি একটা লাইন বানাইতে পারো। বুঝতে পারছো? ওকে, তাহলে কোষীয় মাত্রা, কোষ টিস্যু কিনিরারিয়া, টিস্যু অঙ্গ কি প্লাটিহেলমিনথেস, আর অঙ্গতন্ত্র কি হবে? অঙ্গতন্ত্র সবার লাস্টে হবে না, তাহলে নেমাটোডা থেকে শেষ পর্যন্ত। এখানে নিমার্টিয়ান বলছে, এটা নিমার্টিয়ান মানে হচ্ছে ওই যে অনেকগুলো পর্ব বললাম না আমরা, ওর মধ্যে নেমাটোডার আগে হচ্ছে নিমার্টিয়ান থাকে। ঠিক আছে, ওইখান থেকে শুরু হয়। নেমাটোডার আগে একটা পর্ব আমি একটু দেখাই দেবো কি ওটা, দেখো নেমাটোডার আগে থাকে হচ্ছে নিমার্টিয়ান। এই যে দেখো নিমাটোডা কোথায়, এই যে দেখছো। আর এই 8 নম্বর ফাইলামের নাম কি? নিমার্টিয়া। মানে এই নিমার্টিয়া থেকে শেষ পর্যন্ত সবাই কি অঙ্গতন্ত্র মাত্রা, তাই বোঝানো হয়েছে। বুঝছো? হ্যাঁ আসতে পারে। কোন নিমার্টিয়ানরা হচ্ছে কোন মাত্রা, অ্যান্সার কি হবে? অঙ্গতন্ত্র মাত্রা। ঠিক আছে, মানে নিমার্টিয়ান থেকে পরে যা আছে সবাই, কিন্তু আমরা মেইনলি মেজর করবো কোনটা বুঝতেছি, তাহলে নেমাটোডা থেকে শুরু হবে। বুঝছো? ওকে, আচ্ছা আরেকটা কি জানি দেখাবো বললাম, ইম্পর্টেন্ট মজার, ও আচ্ছা শেষ করি তাহলে, সেটা হচ্ছে পরিফেরা। দেখো এখন নামগুলা কেন ইম্পর্টেন্ট, কেন মজা, সেটা তোমরা বুঝতে পারবা। মনে করো পরিফেরা, তাই না? পরিফেরা নামটা কেন হয়েছে জানো? পরি মানে কি? পোর থেকে আসছে ভাই। পোর মানে কি? ছিদ্র। আর ফেরা, ফেরা মানে কি জানো? আচ্ছা আমাকে বলো তো, ওই যে আমরা যখন নদী পার হই, বড় বড় গাড়ি নদী পার হয়, যেখানে ব্রিজ নাই, কিসের উপর দিয়ে পার হয়? ফেরি। মানে ফেরি কি করে বলো? তাহলে ফেরা মানে কি হবে বলো? ফেরা মানে কি? বহন করা। তাহলে যেসব প্রাণীরা তাদের দেহে ছিদ্র বহন করে ওদেরকে আমরা কি বলবো? পরিফেরা। বুঝছো? সহজ না? এবার তখন তোমার ওইগুলো সম্পর্কে জানতে হবে। তো তোমাকে আমি একটু বলি, আমাদের অ্যাডভান্স বুকে সবাই যারা নেও নাই তারা হচ্ছে নিয়ে নিবা। অ্যাডভান্স বুকে কিন্তু প্রতিটা পর্ব, আমাদের বইয়ে তো অনেক হিজিবিজি করে আছে, তোমাদের দেখাই, কিন্তু আমরা অনেক সুন্দর করে পড়বো। দেখো প্রতিটা পর্ব হচ্ছে স্পেসিফিক পয়েন্ট করে লেখা আছে, সংগঠন মাত্রা, ভ্রূণীয় স্তর, সিলোম, দেহ প্রাচীর, কাঠামো, ত্বক, দেহ গহ্বর। বুঝছো? এগুলো প্রত্যেকটা পর্বে লেখা আছে, হাতেও লেখা আছে যে সংগঠন মাত্রা, ভ্রূণীয় স্তর, সিলোম। হ্যাঁ, কিন্তু তুমি যদি বইয়ের মধ্যে যাও এরকম কোনো কিছু পাবো না। আমাদেরকে সহজ করে দ্রুতভাবে পড়ার জন্য এই জিনিসগুলো ফলো করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা পারবো আশা করি।